ওয়েলকাম টু মাই চ্যানেল সহজ বিষয়টি। তো কাল আমরা শিখেছি হচ্ছে নাম্বার সিস্টেম। তো কাল আমরা নাম্বার সিস্টেমের কিছু অঙ্ক করলাম, অর্থাৎ পার্ট 1, আজ পার্ট 2। পার্ট 2 আজ প্রথম অঙ্ক হচ্ছে যে দুটি সংখ্যার যোগফল 24 এবং এদের বর্গের যোগফল 386 হলে একটি সংখ্যা কী হবে। এখানে অপশন দেওয়া আছে 5, 6, 7, 8। তাহলে এখানে দুটি সংখ্যার সম্পর্ক অর্থাৎ রিলেশন বলে দেওয়া আছে, কিন্তু সংখ্যা দুটির মান আমরা জানি না। যখন আমরা সংখ্যা দুটির মান জানি না তখন আমরা ধরে নিতে পারি সংখ্যা দুটি সংখ্যা হল a, b। তাহলে আমাকে এখানে কি বলে দেওয়া আছে? আমাকে এখানে বলে দেওয়া হচ্ছে যে যোগফল অর্থাৎ a প্লাস b 24। আর কি বলে দেওয়া আছে? আর বলে দেওয়া আছে এদের বর্গের যোগফল, অর্থাৎ এদের বর্গমান হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার, তার যোগফল হচ্ছে 386। অর্থাৎ আমরা আগে ধরে নিলাম যে দুটি সংখ্যা হলো a, b এবং এদের যোগফল অর্থাৎ a প্লাস b ইকুয়াল টু 24 এবং এদের বর্গের যোগফল অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান 386। তো এখান থেকে আমাকে a বা b যে কোনো একটা মান আমাকে বের করতে, দুটো মানই আমাকে বের করতে হবে। বের করে দেখতে হবে যে এখানে অপশনে কোনটার সাথে মিল খাচ্ছে। তো এটাকে আমি যদি বর্গ করে দিই, অর্থাৎ a প্লাস b তারপর স্কয়ার প্লাস ইকুয়াল টু 24 তারপর স্কয়ার। এটা a প্লাস b তারপর স্কয়ার ফর্মুলা হচ্ছে আমরা কি জানি যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab। 24 বর্গ করলে হয় 576। a প্লাস b তার হোল স্কয়ার ফর্মুলা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab। 24 বর্গ করলে হচ্ছে 576। আমরা এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার মান জানি, বসিয়ে দিচ্ছি 386 প্লাস 2ab। তাহলে 2ab 576 মাইনাস 386 বিয়োগ করলে কত হচ্ছে? বিয়োগ করলে হচ্ছে 190। 576 থেকে 386 বাদ দিলে হচ্ছে 190। তাহলে ab কত হবে? 190/2 সমান সমান 95। তাহলে এখানে আমরা কি বললাম যে দুটি সংখ্যার গুণফল অর্থাৎ a ইন্টু b সমান সমান 95। তাহলে আমাকে এখান থেকে যে কোনো a এবং b এর মানটা বের করতে হবে। তো 95কে আমরা দুটি মৌলিক সংখ্যার গুণফলে ভাঙব। এবার 95কে যদি আমরা ভাঙি তাহলে a b ইকুয়াল টু 5 ইন্টু 19 আমরা লিখতে পারি। 5 19 95 হয়। 5 এবং 19 দুটো সংখ্যা হচ্ছে মৌলিক সংখ্যা। যখনই এরকম কোনো ইকুয়েশন থাকবে অর্থাৎ গুণফল বা ভাগফল বা যোগ সমান সমান যে কোনো সংখ্যা থাকবে তখন সেটাকে আমরা সবসময় মৌলিক সংখ্যার হিসাবে ভাঙার চেষ্টা করবো। তাহলে 5 গুণ 19 সমান সমান 95। আর 5 আবার এখানে কি বলা হচ্ছে যে a প্লাস b যোগ করলে 24 হবে। তাহলে এখানে 5 আর 19 যদি যোগ করি তাহলে কি দাঁড়াচ্ছে? 24। তাহলে সংখ্যা দুটি কি কি দাঁড়াচ্ছে? একটা 5 দাঁড়াচ্ছে, একটা 19 দাঁড়াচ্ছে। অর্থাৎ এখানে আমরা a b কত পেয়েছিলাম? 95। তো 95কে আমরা কি হিসেবে নিয়েছি? এটি মৌলিক সংখ্যার গুণফলে 5 গুণ 19। তাহলে আবার দেখছি আমাকে শুধু গুণ করলে 95 করলে হবে না, আমাকে সংখ্যাগুলির যোগফল 24 হতে হবে। তাহলে এখানে দেখাচ্ছে 5 আর 19 যোগ করলে 24 হচ্ছে। তাহলে 5 একটা সংখ্যা আর একটা সংখ্যা 19। তাহলে এখানে 5 19 মধ্যে কোনটা অপশন আছে? 5। এটা উত্তর হচ্ছে
পরবর্তী অঙ্ক হচ্ছে 4টি মৌলিক সংখ্যা ঊর্ধ্বক্রম অনুসারে লেখা হলো। প্রথম তিনটির গুণফল 385 এবং শেষ তিনটির গুণফল 1001 হলে সংখ্যাগুলি কি কি? ঊর্ধ্বক্রম অনুসারে মানে হচ্ছে ছোট থেকে বড়, এবং মৌলিক সংখ্যা বলতে যে সেই সংখ্যা এবং এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে বিভাজ্য হবে না। তো 4টি মৌলিক সংখ্যা ঊর্ধ্বক্রম অনুসারে লেখা হয়েছে এবং প্রথম তিনটির গুণফল 385 এবং শেষ তিনটির গুণফল 1001। তো এখানে আমরা 3 করবো না, আমরা এটাকে 385টাকে ভাঙবো, সেই ভাঙা পদ্ধতি। অবশ্যই সেটা মৌলিক সংখ্যা দিয়ে ভাঙবো। তো লাস্টের 5 আছে, তো এটা 5 দিয়ে অবশ্যই বিভাজ্য যাবে। আমরা জানি যে 5 হচ্ছে মৌলিক সংখ্যা, 5কে 5 এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। 5 হচ্ছে মৌলিক সংখ্যা এবং এই সংখ্যাটা 5 দিয়ে বিভাজ্য হবে। তো 5 দিয়ে বিভাজ্য করতে যাচ্ছে 5 7 35, 5 7 35 বা 77 দেওয়া হবে। 77কে অবশ্যই 7 দিয়ে ভাগ করা যায় এবং 7 হচ্ছে মৌলিক সংখ্যা, 7 দিয়ে ভাগ করবো, 11। তাহলে পরে হচ্ছে 11। আমরা জানি 11 হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে 385 মানে হচ্ছে 5 গুণ 7 গুণ 11 সমান 385। তাহলে এটা 5 7 আর 11 আমার জন্য হচ্ছে পরপর তিনটি মৌলিক সংখ্যা। তাহলে প্রথম তিনটি মৌলিক সংখ্যা আমরা পেয়ে গেলাম। এবার শেষ মৌলিক সংখ্যাটা আমাদের বের করতে হবে। এবার কি বলা হচ্ছে, শেষ তিনটি মৌলিক সংখ্যার গুণফল হচ্ছে 1001। এটাকে আমরা ভাঙবো। তাহলে যদি আমি 7 দিয়ে ভাঙা যাবে এটাকে, তো 7 দিয়ে আমি ভাগ করি, তাহলে হচ্ছে 7 থেকে 7, তারপরে হচ্ছে 3, 4 7 28, 2 7 21। এই সংখ্যাটাকে 143 সংখ্যাটাকে 11 দ্বারা ভাগ করা যায়। 11 দ্বারা ভাগ করা যায় কোন সংখ্যা, সেটা কি করে বুঝবো? যে ওই সংখ্যাটার জোড় পজিশনের যে অঙ্কগুলি আছে তার যোগফল এবং বিজোড় পজিশনের যে অঙ্কগুলি আছে তার যোগফল যদি সমান হয়, অর্থাৎ বিজোড় অঙ্কগুলির যোগফল এবং জোড় অঙ্কগুলির যোগফলের পার্থক্য যদি 0 অথবা 11 হয়, তাহলে সেই সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য। যেমন এখানে 143 আছে, এটা হচ্ছে বিজোড় পজিশন, এটা বিজোড় পজিশন। তাহলে বিজোড় পজিশন যোগফল কত হচ্ছে 1 যোগ 3 4, আর জোড় পজিশনে কত আছে 4। তাহলে 4 4, তাহলে জোড় আর বিজোড় মিলে গেল, তার মানে এটা 11 দ্বারা বিভাজ্য যাবে। তাহলে 11 দ্বারা ভাগ করলে এটা দাঁড়াচ্ছে 11কে 11 3 11 33। ঠিক আছে, 1001কে প্রথমে আমরা কি 7 দিয়ে ভাগ দিলাম। 7 হচ্ছে মৌলিক সংখ্যা। এখানে প্রথম তিনটি মৌলিক সংখ্যা পেয়ে গেছি। এবার শেষ তিনটির গুণফল 1001। তার শেষ তিনটি মানে হচ্ছে 7 থেকে শুরু হবে। তার 7 দিয়ে ভাগ করলে হচ্ছে 143 1001কে, এবং তারপরের মৌলিক সংখ্যা হচ্ছে 11। তাহলে 11 দিয়ে 143কে ভাগ করলে হচ্ছে 13, এবং 13 হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে 7 গুণ 11 গুণ 13 সমান 1001। তার মানে যে 4টি মৌলিক সংখ্যা হচ্ছে 5 7 11 13। এটা হচ্ছে পরপর 4টি মৌলিক সংখ্যা। নেক্সট কোশ্চেন হলো যে 3, 0, 4 দ্বারা গঠিত 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলির যোগফল কত? তাহলে 3, 0 আর 4 দ্বারা গঠিত 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা কী কী হতে পারে? অবশ্যই 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা 0 দিয়ে শুরু হতে হবে না, 0 34 এটা হবে না, কারণ এটা 2 অঙ্ক। 0 34 মানে হচ্ছে 34, তাহলে এটা 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা নয়। তা 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা তাহলে কী হবে? এখানে 3 দিয়ে শুরু হবে আর 4 দিয়ে শুরু হবে।
জিরোতে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা শুরু হবে না, কারণ জিরোতে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা শুরু হলে সংখ্যাগুলো এরকম দাঁড়াবে, অর্থাৎ এটা 3 অঙ্ক বিশিষ্ট হচ্ছে না। 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হতে গেলে 3 এবং 4 দিয়ে শুরু হতে হবে। তাহলে প্রথম সংখ্যা কি লিখতে হবে আমি এখানে 304, তারপরে কি হতে পারে 340 হতে পারে, তারপরে কি হতে পারে আমি 4 দিয়ে শুরু, 3 দিয়ে হচ্ছে আর কোনো সংখ্যা এখানে 3 দিয়ে আর হচ্ছে না, এবার তাহলে 4 দিয়ে বলে কি হবে 403, আর একটা কি হবে 430, একটা হবে 304, আর একটা 340, আরেকটা 340, আরেকটা হচ্ছে 403, আর একটা হচ্ছে 430। এই চারটেই হচ্ছে এখানে 3, 0 এবং 4 দ্বারা গঠিত 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। তাহলে এদের যোগফল কত হবে 3 আর 4 7, 1477। তাহলে 3 এবং 0 এবং 4 দ্বারা গঠিত 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলির যোগফল হচ্ছে 1477। পরের অঙ্ক হচ্ছে যে 7 পাওয়ার হচ্ছে 105, অর্থাৎ 7 টু পাওয়ার 105 এর এককে ঘরের সংখ্যাটি কত? 7 এখানে ঘাত বা পাওয়ার 105, তাহলে এটা একক ঘরের সংখ্যা কত হতে পারে? 2^5 এর একক ঘরের সংখ্যা কত হবে? এটাকে আমরা জেনে নিতে পারি 2 স্কয়ার 4 4 গুণ 2, 4 4 16 গুণ 2 32, অর্থাৎ 2 হবে এর একক ঘরের সংখ্যা। তো এখানেও আমরা 7/105 কে ভাঙবো। কিভাবে ভাঙবো? 7 স্কয়ার মানে 49, 7/4 মানে 7 স্কয়ার 2 স্কয়ার, সমান 49 স্কয়ার। তাহলে এর একক ঘরের সংখ্যাটা কি আসবে? 49 গুণ 49 গুণ করে কি 9 9 81, 4 9 36, আর 8 44। 7 স্কয়ার মানে হচ্ছে 49, তাই 7/4 মানে হচ্ছে, এটাকে আমরা এইভাবে লিখি 7 স্কয়ার মানে হচ্ছে 49, তার স্কয়ার করলে দাঁড়াচ্ছে 4 9 36, 16। এর একক ঘরের সংখ্যা দাঁড়াচ্ছে 1, অর্থাৎ এর একক ঘরের সংখ্যাটা কি দাঁড়াবে? ঘরের সংখ্যা হচ্ছে 1, 7/4 একক ঘরের সংখ্যা হচ্ছে 1। এবার যদি 7/4 আমি 5 যাই করি না, এর একক ঘরের সংখ্যা হচ্ছে 1, তাহলে এটা হবে এরকম, অর্থাৎ 1। কেন এর একক ঘরের সংখ্যা আমরা কি দেখতে পাচ্ছি যে লাস্ট যে সংখ্যাটা থাকছে তার কিউব বা স্কোয়ার যাই করি না কেন তার যেটা হবে মানটা আসবে সেটা হচ্ছে ওর একক ঘরের সংখ্যা, ঠিক আছে? 7 স্কয়ার করলে 49, 7/4 করলে হচ্ছে এর একক ঘরের সংখ্যা হচ্ছে 9, এর একক ঘরের সংখ্যা হচ্ছে 9, আর 7/4 এর একক সংখ্যা হচ্ছে 1, অর্থাৎ একটা কি করে পেলাম 9 9 81, অর্থাৎ লাস্ট যে সংখ্যাটা থাকবে
তার সে ঘাত যাই করবে না কেন, ওই যেটা পাবো আমরা সেটা হচ্ছে একক ঘরের সংখ্যা। ঠিক তো? 7-এর 7 স্কোয়ার একক সমান হচ্ছে 9, আর 7/4 একক সমান হচ্ছে 1। একটা আসলে কি করে আমরা এখানে দেখলাম যে 9 স্কোয়ার করলে 1 আসে, অর্থাৎ লাস্ট সংখ্যাটার স্কোয়ার করলে যেটা হবে সেটা হচ্ছে এর একক ঘরের সংখ্যা। অর্থাৎ যে সবসময় লাস্ট সংখ্যাটার ঘাত করে যেটা হবে সেটা হচ্ছে একক ঘরের সংখ্যা। তো 7/4 এর একক ঘর সংখ্যা হচ্ছে 1। তো যদি 7/4 × 5 লিখি, 7/4 তার পাওয়ার হচ্ছে 5, তাহলে তার একক ঘর সংখ্যা হবে হচ্ছে 1। অর্থাৎ 7/4 এর যেই ঘাত হোক না কেন এর একক ঘর সংখ্যা হচ্ছে 1 দাঁড়াবে, কারণ এর লাস্টের সংখ্যা হচ্ছে 1। তাহলে তার ঘাত করলে 1 হবে, বা তার যদি ঘাত করতে হয় সেটা 1ই আসবে। অর্থাৎ আমি এই 105কে 4-এর আকারে 7/4 আকারে ভাঙবো। অর্থাৎ 105কে যদি আমি ভাঙি 4 দিয়ে, 4 দুগুণে 8, 6, অর্থাৎ 25, 4, 6, 24, অর্থাৎ 1। অর্থাৎ 7/4 করে 26। অর্থাৎ এটাকে আমি এভাবে লিখতে পারি যে 7/4 তার ঘাত 26 গুণ 7/1, কারণ ঘাতের ঘাত হচ্ছে গুণ, এটা গুণ করলে হচ্ছে 104 হবে, তার সঙ্গে 1 যোগ করলে 105 হবে। আমরা এটা জানি যে ax * ay সমান সমান ax + y আমরা আকারে লিখি। তাহলে এটা গুণ করলে হচ্ছে 104, আর এটা হচ্ছে 1, মানে যোগ করলে 105 আসছে। তাহলে এটা একক ঘরের সংখ্যা কি 1, আর এটা একক ঘরের সংখ্যা 7ই হবে, 7-এর ঘাত 1 মানে 7ই হবে। তাহলে 1-এর আমরা যাই করি না কেন সেটা কি আসবে, 1 আসবে। 1-কে 7 দিয়ে গুণ করলে 7। অর্থাৎ এর একক সংখ্যা হচ্ছে 7। The 7/105 এর এককের সংখ্যাটা হচ্ছে 7। কি করে আসলো? আমরা আগে বলেছি যে 1-এর ঘন বর্গ যাই করে না কেন একই আসবে। অর্থাৎ সবসময় লাস্টের সংখ্যাটা আর এই ঘন বা বর্গ বা যাই করি না কেন যেটা আসবে সেটা হচ্ছে এককের সংখ্যা হবে। তো 7/4 স্কোয়ার মানে হচ্ছে 49, তাহলে 7 স্কোয়ার লাস্ট সংখ্যা হচ্ছে 9। তাহলে 7/4 মানে হচ্ছে 49টা স্কোয়ার হবে। তাহলে এর এককের সংখ্যাটা কি আসবে? আমি কি বলছি, লাস্টের সংখ্যাটা ঘাত বা বর্গ করতে হয়। তো 9 স্কোয়ার করলে আসে 1, তাহলে 7/4 এর একক হচ্ছে এককের সংখ্যা হচ্ছে 1। তাহলে এর জন্য আমি 105কে 4-এর আকারে আমি 7/4 আকারে আমি লেখার চেষ্টা করলাম। লিখলে কি হয়ে যাচ্ছে, 7/4 তার ঘাত হচ্ছে 26 গুণ আর একটা 7 পড়ে থাকছে, সেটাকে আমি এভাবে লিখলাম। তো 7/4 এর এককের সংখ্যা হচ্ছে 1, তাহলে তার ঘাত 1/26 হবে, আর 7-এর ঘাত 1 মানে হচ্ছে 7ই লিখি আমরা এটাকে। তো 1-এর আমার যাই করি না কেন একই আসে, 7 1 গুণ 7 সমান 7। তো এবার যদি এটা 2-এর আকারে থাকতো, অর্থাৎ = 105
তাহলে কি করে লিখতাম? তাহলে এর এককের সংখ্যাটা কত হতো? তাহলে 2 স্কয়ার মানে হচ্ছে 4। তাহলে এখানে এককের সংখ্যা হচ্ছে 4। এবার 2 মানে 2 স্কয়ার তার স্কয়ার, অর্থাৎ 4 এর স্কয়ার করলে 16। অর্থাৎ এর একক হচ্ছে, এটা হচ্ছে এককের সংখ্যা, আর এটা হচ্ছে এর এককের সংখ্যা। এবার এটা কিন্তু আমি লিখতাম 2 আর 6 বা 8 যা লিখি, আমি 8 লিখি। এখানে কি আছে? 2 তার স্কয়ার, 2 তার স্কয়ার মানে হচ্ছে 2 এর হচ্ছে 16 তার স্কয়ার করলে হচ্ছে, যেটা আসলে এর হচ্ছে একক সংখ্যা হচ্ছে 6 আসে। কারণ 6 এর আমরা ঘন কিউব যাই করি না কেন 6 আসবে। 2 8 এর এককের সংখ্যা হচ্ছে 6 আসবে। কারণ এখানে 16 স্কয়ার আছে, 16 স্কয়ার 6 36 আর 6 বসবে, অর্থাৎ এককের সংখ্যা এখানে 6 বসবে। তাহলে অর্থাৎ 2 এর যাই হোক না কেন এককের সংখ্যা ছয় হবে। কারণ 6 ঘন বর্গ যাই করি না কেন 6 আসবে। তাহলে আমি এই 105-কে 8-এর আকারে ভাঙবো, অর্থাৎ আমাদের 8 13 104, 2 8 13 আর 104, আর একটা 1 2 পরে থাকে সেটা কি দিব 1। এর এককের সংখ্যা কি 6 গুণ 2, 6 আমরা যাই করি না কেন এর 6 আসবে, গুণ 2 12, অর্থাৎ এককের সংখ্যা কি হবে এখানে 2। অর্থাৎ 2 এর এককের সংখ্যা হচ্ছে 2। তো এইভাবে আমাদের একের আমরা যাই করি না কেন একই আসবে। 2 একটা সবসময় আমরা 2 করে ভাঙবো, 2 যাই আসলে 6 আসবে, অর্থাৎ এর অবশ্যই 1 2 3 4, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা হতে হবে, স্বাভাবিক সংখ্যা হতে হবে। এবার 3টাকে কি করে ভাঙবো? 3 এর স্কয়ার মানে হচ্ছে 9, আর 9 স্কয়ার মানে হচ্ছে 81, আর একের যাই করি না কোনো আমরা 81, অর্থাৎ একের যাই করি না কোনো আমরা একই আসবে। অর্থাৎ যদি কোনো সংখ্যা 3 দিয়ে হয় তাহলে সেটাকে আমরা 3 অর্থাৎ যদি এটাকে আমরা লিখি 3 105, তাহলে কি হবে? তাহলে 4-এর আকারে ভাঙব, কারণ 3 এর এককের সংখ্যা আসে 1। তাহলে 4 দিয়ে ভাঙলে হচ্ছে 3 26 গুণ 1, এটা হচ্ছে এরকম দাঁড়াবে। এর এককের সংখ্যা হচ্ছে 1 আর এর এককের সংখ্যা 3, এটা একই আসবে 3। অর্থাৎ 3 এর তার ঘাত যাই হোক না কেন তার এককের সংখ্যা সবসময় 1 আসবে। 4-এর ক্ষেত্রে আমরা কি লিখব? 4 4
4 স্কোয়ার মানে হচ্ছে 16। এবার যদি তার আমি বর্গ করি, তার যাই করি বর্গ বা কোনো যাই করি, তাহলে 6, তাহলে এখানে 6 সবসময় আসবে এককের সংখ্যা, এখানে 6। পাঁচের যাই হোক না কেন এর এককের সংখ্যা সবসময় 5-এ আসবে। 6-এর ক্ষেত্রে তাই 6 আসবে। 7-এর ক্ষেত্রে সেটাকে আমরা 7/4 করে ভাঙবো। 8-এর ক্ষেত্রে কি হবে? 8-এর ক্ষেত্রে কত? 8 স্কোয়ার করলে হয় 64। তার মানে 4 হচ্ছে একক সংখ্যা, তার 4 মানে হচ্ছে এখানে 4-এর স্কোয়ার হবে 16, 6 হচ্ছে একক সংখ্যা। এইটা যদি তাই করি 8 করি তার মানে হচ্ছে 6 অর্থাৎ 8টাকে আমরা 8/4 করে ভাঙবো। কি আসবে? এটা একক সংখ্যা 6। 9-এর ক্ষেত্রে আমরা ভাঙবো স্কোয়ার, 9 81। 81 একের আমরা যাই করি না কেন সেটাই আসে। অর্থাৎ যদি কোনো সংখ্যার মধ্যে থাকে তাহলে আমরা সেটাকে এই আকারে ভাঙবো। এ হচ্ছে যে কোনো স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ 1 থেকে শুরু করে। নেক্সট প্রশ্ন হচ্ছে 3^65 গুণ 6^59 গুণ 7^11, 7/11 না, 7/71 এর এককের সংখ্যাটি কত হবে? তো একটু আগে আমরা লিখলাম, তো আমরা সবসময় 3^64 কিভাবে ভাঙবো? যে 3^4 করে ভাঙবো। 3^65 আমরা আগে বলছি যে 3 সংখ্যাটাকে 3 দিয়ে থাকলে সেটাকে 3^4 করে ভাঙবো। 3-এর ঘাত যাই হতে পারে সেটাকে আমরা 3^4 করে ভাঙবো। 3^4 করে ভাঙতে গেলে 3^64 কে আমরা কি লিখতে পারি? যে 3^4 464, তাহলে একটা 3 পরে থাকবে, অর্থাৎ 3। এর একক সংখ্যা হচ্ছে 1, 16 গুণ 3, 1 গুণ 3। তাহলে এর একক হচ্ছে এককের 3। আর 6/8 যাই হোক না 6 হয় একক সংখ্যা, তাহলে এখানে 6/59 এর একক কি হবে? 60 হবে। এবার 7/71 আমরা কি বলছি? 7 দিয়ে হলে সেটাকে আমরা 7/4 করে ভাঙবো। 7/4 দিয়ে ভাঙবো। তাহলে 71, 464, 4×72, তাহলে 17 দিয়ে হবে। 4×17 68, 4×68 হওয়ার পরেও আরো 3টে 7 থাকছে, অর্থাৎ 7/3। তো এটার আমরা জানি কি হয়, এককের সংখ্যা হচ্ছে 1, 7×7 49 গুণ 7, 7×9 63, অর্থাৎ এর এককের সংখ্যা কি আসছে? 3 আসছে। 7×7 49, 7×9 63, অর্থাৎ এর এককের সংখ্যা আসছে 3। এখানে আসছে 1 গুণ 3, 3।
তাহলে এর আসছে কি আসছে, ওর আসছে 3, এর আসছে 6, আর এর আসছে 3, তা 3 3 9, 6 9 54, অর্থাৎ এখানে 4 হচ্ছে, 3 3 9 6 9 14, তাহলে 4 হচ্ছে এখানে এককের সংখ্যা। উত্তরটা এখানে হচ্ছে 4। 3/65 কে আমরা কি আকারে ভাঙলাম, যে আমি বলেছি যে 3/4 তার ঘাত যাই হোক না হলো তার এককের সংখ্যা সবসময় 1 হবে। তো 3-এর ঘাত 3 যদি কোনো অঙ্ক হয় তা সেটাকে আমরা 3/4 দিয়ে ভাঙবো। তো 3/65 কে আমরা 3/4 দিয়ে ভাঙলে হচ্ছে 3/4 ইন্টু তার ঘাত 16, 464, আর একটা 3 পড়ে থাকছে, একটা 1 পড়ে থাকছে 3/1। তাহলে এটার ইউনিট ডিজিট হচ্ছে সবসময় 1 হয়, তার 1-এর ঘাত 16 হচ্ছে এখানে, আর এর ইউনিট হচ্ছে 3, তাহলে এর ইউনিট হচ্ছে 1 গুণ 3, এটা 3 পেয়ে গেলাম। এবার আসছে 6/59। আমি বলেছি 6-এর ঘাত যাই হোক না কেন তার এককের সংখ্যাটি সবসময় 6 হবে। তার 6/59 এর এককের সংখ্যা হচ্ছে 6। এবার 7-এর ঘাত এখানে 71 আছে। এবার 7 দিয়ে কোনো সংখ্যা থাকলে আমরা তার কি বলছি 7/4, আর 7/4 এর ইউনিট ডিজিট সবসময় একই আসে। তাহলে 4 দিয়ে ভাঙলে হচ্ছে 468, তার 7/4 ইন্টু তার ঘাত 17, তারপরও 3 পড়ে থাকছে, অর্থাৎ 7/3। তাহলে 7/4 এর ইউনিট ডিজিট হচ্ছে 1, আর 7/3 ইউনিট ডিজিট হচ্ছে 3, আর 1 এর ঘাত যাই হোক না কেন এটা 1ই আসে, তাহলে 1 গুণ 3। তাহলে প্রত্যেকের আমরা ইউনিট ডিজিট পেয়ে গেলাম। এবার ইউনিট ডিজিট গুণ করলে যেটা আসবে সেটা হচ্ছে এর এককের সংখ্যা। তাহলে এর ইউনিট ডিজিট হচ্ছে 3, আর এর ইউনিট ডিজিট হচ্ছে 6, আর এর ইউনিট ডিজিট হচ্ছে 3, গুণ করলে আসে 54, তাহলে এর ইউনিট ডিজিট কি হবে 4। পরবর্তী অঙ্ক হচ্ছে যে 4^61 + 4^62